জামাত ইসলামের ব্যর্থ নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। জামাত পুনর্গঠন করে ঢেলে সাজাতে হবে। দর্শক, নির্বাচন হয়ে গিয়েছে, জামাত ফলাফল ভালো করেছে, কিন্তু এটা কাঙ্ক্ষিত নয়। যে হাই ভোটে ছিল তাতে ক্ষমতা যাওয়ার কথা, ক্ষমতা যেতে পারেনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কারণে। ইঞ্জিনিয়ারিং ঠেকানোর ব্যর্থতা, এটাও জামাতকে নিতে হবে। বরং কথা ছিল যে বিএনপি নির্বাচনী প্রচারণার সময় জামাতের নারী কর্মীদের উপর হামলা করেছে, আরো অনেক সন্ত্রাস করেছে, কিন্তু জামাত চুপচাপ ছিল। কথা ছিল যে নির্বাচনের দিন যে কোনো অনিয়ম ঠেকিয়ে দেবে। শিবির সভাপতির হুঙ্কার গর্জন ছিল, এই করবে সেই করবে। কিন্তু বাস্তবে দেখা গেছে যে জামাত কিছুই ঠিকঠাক ভাবে করতে পারেনি, একটা অযোগ্য দল হিসেবে প্রমাণ দিয়েছে। নির্বাচনী কারচুপি কিংবা ফলাফল ইঞ্জিনিয়ারিং এর বিরুদ্ধে কিছুই করতে পারেনি। হ্যাঁ, অসহায় ছিলেন আপনি। অসহায় কেন? প্রত্যেকটা পদে পদে ভুল ছিল, এবং বিএনপির তুলনায় জামাতের পিআর টিম থেকে শুরু করে সবকিছু ভয়ানক রকমের আনস্মার্ট ছিল। তা বিএনপি যোগ্য দল হিসেবে জিতেছে, কারচুপি করতে পেরেছে, এবং জামাত অযোগ্য দল হিসেবে হেরেছে এবং কারচুপি ঠেকাতে পারেনি। নির্বাচনে জামাতের ব্যর্থতা নিয়ে নানান পর্যালোচনা করা দরকার, কিন্তু জামাতের মধ্যে এখন পর্যন্ত আত্মসমালোচনা কিংবা পর্যালোচনা কিছু দেখি না। এবং যেসব নেতা দায়িত্ব পালন করতে ভয়াবহভাবে ব্যর্থ হয়েছেন, তাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থার আলামত আমরা দেখছি না। বিশেষ করে জামাতের যে নির্বাচনী পরিচালনা কমিটি, তারা কারা? ভালো কমিটি ছিল, কিন্তু তাদের পারফরমেন্স অত্যন্ত দুর্বল ছিল। তারা কিছুই করতে পারেনি। তাদের সফলতা ব্যর্থতা নিয়ে কোনো আলোচনাই হচ্ছে না। জামাতের মিডিয়া বিভাগের মতো ধৈর্যে কোনো মিডিয়া বিভাগ কোনো রাজনৈতিক দলের নেই। এনসিপিটা এর চাইতে অনেক বলে। হেফাজত ইসলামের যে প্রেস রিলিজ, জামাতের প্রেস রিলিজের চাইতে কয়েকশো গুণ স্মার্ট। এবং জামাতের যারা যারা মিডিয়া হ্যান্ডেল করেন, তাদের কথাবার্তার ধরন কোনো কিছুই আকর্ষণীয় নয়, স্মার্ট প্রেজেন্টেশন না। এবং উপস্থিতভাবে বিএনপির প্রপাগান্ডার বিরুদ্ধে কি করবেন, এগুলো কিছু ঠিকঠাক কোনোভাবেই করতে পারেননি, যার ফলে পদে পদে জামাত ধরা খেয়েছে। আমরা যারা জামাতের পক্ষে প্রচারণা চালিয়েছি, জামাতের হাইপ তুলে আমরা জামাতকে আকাশে উঠিয়ে দিয়েছি, কার্যত জামাতকে ক্ষমতায় পৌঁছে দিয়েছি, কিন্তু জামাতের অযোগ্য নেতৃত্বের কারণে, তাদের অদক্ষতার কারণে, আনস্মার্টনেসের কারণে, এবং জামাতের ভিতরে ভয়াবহ রকমের স্বজন প্রীতি থাকার কারণে তারা ব্যর্থ হয়েছে। জনগণ ভোট দিয়েছে, কিন্তু সেই ভোট ধারণ করতে পারেনি। আমি এই কথাটা অনেক আগে থেকেই বলে আসছিলাম। জামাত ইসলামী জনগণের এই ব্যাপক সমর্থন কন্টেইন করার যোগ্যতা রাখে না। হ্যাঁ, তারা সেটা পারেনি। সেন্ট্রাল মাঠ পর্যায়ের ব্যর্থতা তো আছেই। এখন এগুলো ঢেলে সাজাতে হবে। আমরা এই কথাগুলো কেন বলছি? যে জামাত আমাদের মুক্তির, জাতির মুক্তির, বাংলাদেশকে কাঙ্ক্ষিত জায়গায় নিতে অন্য কোনো অপশন নেই। অপশন একটাই, জামাত ইসলামী। জামাত ইসলামী এদেশের মুক্তিকামী জনতার শেষ ঠিকানা। আমরা যে চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত একটা সোনার বাংলাদেশ চাই, আমরা যে বাংলাদেশকে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া বানাতে চাই, এটা জামাত ইসলামী বাদে অন্য কারো মাধ্যমে সম্ভব নয়। এই জন্য জামাতের যে অযোগ্যতাগুলো আছে, যে দুর্বলতাগুলো আছে, এগুলো যাতে জামাত ওভারকাম করতে বাধ্য হয়। স্বাভাবিকভাবে মনে রাখবেন, জামাতের মধ্যে একটা সিন্ডিকেটবাজি এবং স্বজনপ্রীতির একটা থিওরি আছে। এই থিওরি যারা দেয়, মনে করেন এরা সবাই সিন্ডিকেটের সদস্য, এবং এরা স্বজনপ্রীতি করে, নিজেদের লোকজনকে শুধু ঢুকায়, অন্য কাউকে চেনে না। কি সেই থিওরি? যে ফোরামে কথা বলেন, সমালোচনা করলে বলবে যে ফোরামে কথা বলেন। এই কথা যারা বলে, প্রত্যেকে সিন্ডিকেটের সদস্য এবং প্রত্যেকে স্বজনপ্রীতি করে এবং দুর্নীতিবাজ। তারা জামাতের মধ্যে দুর্নীতিবাজ নাই? আছে। এগুলো নিয়ে এখন কথা বলার সময়, নির্বাচনের আগে এগুলো বলা সঙ্গত ছিল না। ফান্ডের টাকা মেরে খায় আছে, ইয়ানতের টাকা মেরে খায় আছে, এবং স্বজনপ্রীতি করে, বা রিয়েল এস্টেট ব্যবসায়ীদের থানা আমির বানায়, জেলা আমির প্লট নেয়, সরাসরি ফ্ল্যাট নেয়, এরকম ঘটনাও আছে। তো এগুলোর বিরুদ্ধে এখন জোরালো অবস্থান নিতে, এবং এরাই কিন্তু ব্যর্থ হয়েছে। এই অযোগ্য নেতৃত্ব, প্লট ফ্ল্যাট নিয়ে যাদেরকে নেতৃত্বে বসিয়েছে, তাদের কারণেই কিন্তু জামাতের ব্যাপক জনসমর্থন থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত ফল পায়নি। দেখেন, এখানে অনেক ভালো দিক আছে, আমি ভালো দিক নিয়ে কিন্তু এখন আলোচনা করছি না। জামাতের অনেক আশার দিক আছে, এবং এই জামাতকে সোজা করে আমরা ক্ষমতায় নিয়ে যাব ইনশাল্লাহ। কিন্তু দর্শক, আপনাদেরকে বলবো যে জামাতের এই ত্রুটি বিচ্যুতি সংশোধন করতে আমাদের পাশে থাকুন। সমালোচনাগুলো আপনারা গ্রহণ করুন, সবাই সমালোচনা করুন। এই যে ফোরামে কথা এই কথা যে বলবে, তাকে আগে ধরবেন যে তুমি কোন সিন্ডিকেটের সদস্য। ফোরামে মানে গোপন রাজনীতি করেন, নির্বাচন করেন কি জন্য? ওপেনে বলতে হবে। ওপেনে না বললে কোনো কিছু সমাধান হবে না। জামাতের অভ্যন্তরীণ দুর্নীতি এবং অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে যতক্ষণ পর্যন্ত আপনি
পত্রিকায় ফেসবুকে লিখতে না পারবেন ততক্ষণ পর্যন্ত ওরা সমাধান করতে পারবেন না। আমরা কিছু বিষয় জামাতকে চাপ দিয়ে সমাধান করতে পেরেছি, সেগুলো ফেসবুকের মাধ্যমে। তো দর্শক দেখেন জামাতের মিডিয়া উইংটা যে কতটা আনস্মার্ট এটা তো আপনারা দেখেছেন, এবং নির্বাচন পরিচালনা কমিটি যে কোন পর্যায়ের ধৈর্য কমিটি ছিল একটা উদাহরণ দিলে বুঝবেন। অনেক কিছু আগে বলিনি, এখন বলি, ওই সময় বলা সঙ্গত ছিল না। জামাতের ঠাকুরগাঁও জেলা আমির যে টাকা নিয়ে ধরা খেয়েছে, আসলে এটা কি ছিল? জামাত তো বলেছে যে ব্যক্তিগত টাকা, গার্মেন্টস ব্যবসার টাকা। আসলে কি ব্যক্তিগত গার্মেন্টস ব্যবসার টাকা? না, ব্যক্তিগত গার্মেন্টস ব্যবসার টাকা এরকম বস্তা ভরে বিমানে নিয়ে যায় না ভাই। এগুলো আমরা ওই সময় বলেছি, কিন্তু আসলে না, আসলে ওটা নির্বাচনী টাকা, জামাতের কেন্দ্রীয় ফান্ডের টাকা। ওইটা কি? ওই যে পোলিং এজেন্ট থেকে শুরু করে নির্বাচনী অনেক খরচ আছে না, বৈধ খরচই, ওই খরচগুলো জেলা আমির নিয়ে যাচ্ছিলেন। তারপরে ধরা পড়েছেন। জেলা আমির অত্যন্ত বিব্রত ছিলেন। আর যদি একদম পুরোটাই জামাত ওখানে ফেয়ার হতো, তাহলে জামাত মিছিল করে বিমানবন্দর ঘেরাও দিত প্রয়োজনে। জামাতের দুর্বলতা ছিল। এখন এই যে সমস্যাটা ধরাটা খেয়েছে, জামাত সুইং ভোটারদের একটা বিরাট অংশ হারিয়েছে। পরাজয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে জেলা আমির কাণ্ডে। হ্যাঁ, এটা বিএনপি পারফেক্টলি এটা জামাতের বিরুদ্ধে ব্যবহার করতে পেরেছে এবং তারা সফল হয়েছে, তারা জিতেছে। এখন এই ধরাটা জামাত কেন খেলো? নির্বাচন পরিচালনা কমিটি অযোগ্যতার কারণে। তারা টাকা পয়সা ছেড়েছে নির্বাচনের একদিন আগে। কেন্দ্রীয় যে ফান্ড, যে ৭৪ লাখ টাকা নিয়ে যান, এই টাকাটা বেশ আগেই পৌঁছে দেওয়ার কথা, কিন্তু ওইটা ছেড়েছে নির্বাচনের একদিন আগে। আগে ভাগে ১ সপ্তাহ আগে বা ৪-৫ দিন আগে এই টাকাটা ছাড়লে কিছু হতো না, এইসব টাকা বহন করলে ওটা কারো নজরে পড়তো না। তো সেখানে আপনি বস্তা ভরে টাকা পাঠান নির্বাচনের একদিন আগে, এটা কোনো কথা? এটা কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি অযোগ্যতার কারণে ধরাটা খেয়েছে। শুধু কি এটা? আরো অনেক আছে। বিভিন্ন জায়গায় বাজেটে তাদের ভয়াবহ দুর্বলতা ছিল। বিভিন্ন জায়গায় জামাত এ গ্রেডের আসন ধরেছে, অথচ আমাকে বলেছে একজনে যে এখন পর্যন্ত আমি নির্বাচনের বেশ কয়েকদিন পরের কথা, এখন পর্যন্ত ওই যে এজেন্টদের যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, সেই খাওয়ার টাকা এখনো বাকি। তো বুঝেন যে নির্বাচন পরিচালনা কমিটি টাকা পয়সা কিভাবে কি ছেড়েছে। এখন টাকা পয়সা কি মেরে খেয়েছে কেউ? হ্যাঁ, কিছু টাকা মেরে খেতে পারে, এত ফেরেস্তা কাউকে মনে করবেন না। এবং সাধারণ মানুষ জামাতকে ভোট দিয়েছে প্রত্যন্ত অঞ্চলে। আমি এক জায়গায় গিয়েছিলাম নির্বাচনের একদিন আগের কথা, যে বসে আছে জামাতকে ভোট দেবে, ওই এলাকায় কোনো নেতা নাই, কোনো মানে তাদের কাছে কেউ যেতেই পারেনি, অথচ তার পাশেই নেতা আছে। তো এই জামাত কেন এই সুসময় কেন সবার কাছে পৌঁছাতে পারলো না? বিএনপি ভোটার ছিল না, নেতা ছিল, তারা সিস্টেমে সাধারণ জনগণকে যেভাবে হোক আওয়ামী লীগের ভোট নিয়েছে, কিন্তু জামাতের লোকজন এভাবে সক্রিয় ছিল না। ঢাকা মহানগরীতে বিভিন্ন জায়গায় অতি সূক্ষ্মভাবে কারচুপি করে জামাতকে হারিয়ে দেওয়া হয়েছে। সেখানেও এরকম ঘটনা যে এজেন্টরা শেষ পর্যন্ত ছিল না, তাদেরকে ভুলভাল বুঝিয়ে বের করে দিয়েছে দুর্বল চিত্তের। তো এই শিবির এই করবে সেই করবে বসে থাকবে না, কই কি করেছে? নির্বাচনে কারচুপির বিরুদ্ধে কি করতে পেরেছে? শিবির শক্তিশালী কোনো প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে? পারেন। এখন হা হুতাশ করেন। এই নির্বাচন পরিচালনা কমিটি কারা? মিডিয়া উইং এর যে জামাতের হাইপ তৈরি করেছে আমরা ইন্ডিপেন্ডেন্ট যারা জামাতপন্থী, তারা জামাতের যারা অফিসিয়াল পিআর টিম, তারা একদম ধৈর্য কিচ্ছু করতে পারেনি। আমি একটা উদাহরণ দিই। সাপোজ আমি জামাতের পক্ষে নির্বাচনী প্রচারণায় একটা পোস্ট দিয়ে আবার ওই ছবি যে পরিমাণ লোক দেখেছে বা রিয়াক্ট করেছে, ওই সেম প্রোগ্রামের জামাতের কেন্দ্রীয় অফিসিয়াল বিভাগীয় সমাবেশের কথা বল, কেন্দ্রীয় অফিসিয়াল যে টিম, তার 1/3 জামাতের কেন্দ্রীয় পেজ থেকে শুরু করে 1/3 লোকের কাছেও পৌঁছাতে পারেনি আমি যে পরিমাণ মানুষের কাছে পৌঁছেছি। সাবেক শিবির এবং ইন্ডিপেন্ডেন্ট জামাতের অ্যাক্টিভিস্ট, যাদের কোনো খোঁজ জামাত নেয় না, ভবিষ্যতেও নিবে না, জামাতের পিআর টিম, মিডিয়া টিম, এরা খোঁজ নেয় কিছু আত্মীয় স্বজনের, এরা দাওয়াত দেয় কিছু আত্মীয় স্বজনের, যাদের গত 10 বছরে যে পরিমাণ এনগেজমেন্ট তাদের, তা আমাদের আছে 2 মিনিটে। তো এই হচ্ছে তাদের অবস্থা। তাদের অফিসিয়াল টিম অত্যন্ত দুর্বল, অযোগ্য লোকজনকে বসিয়েছে। নির্বাচন পরবর্তী সহিংসতার ডেটা কালেক্ট করতে কাকে কাকে নাকি দিয়েছে বুয়েটের সাবেক সভাপতি, অথচ তারা ঘুমায়, সে জানেই না, মানে সে খোঁজই নেয় না। আমিরে জামাত দায়িত্ব দিয়েছে, অথচ সে মোবাইল বন্ধ করে ঘুমায়। তো কারণ এই যে ক্যাডার ভিত্তিক সিস্টেম স্বজনপ্রীতি,
বরং এখানে গ্রুপিং থাকলে ভালো হতো, যে ওই গ্রুপ থেকে বাদ যাবে অযোগ্যতা থাকলে, সেখানে সমালোচনা নাই, যার ফলে এটা হয়েছে। তো দর্শক, এই জনগণের আশা আকাঙ্ক্ষা জামাত পূরণ করতে ব্যর্থ হয়েছে, জনগণের যে সমর্থন, সেই সমর্থন ধারণ করতে ব্যর্থ হয়েছে। অতএব এবং এমনকি আমিরে জামাতেরও অনেক ত্রুটি আছে, আমিরে জামাতকে ওই বিষয়ে সতর্ক করতে হবে এবং তাকেও সংশোধন করতে হবে, তার অযোগ্যতা দূর করতে হবে, তার হিউজ লিমিটেশনস আছে, অযোগ্যতা আছে, আই রিপিট, অযোগ্যতা আছে। তারেক রহমানের, এটা আগে তো বলতাম না, তারেক রহমানের যে যোগ্যতা, তার ধারে কাছেও এখন পর্যন্ত আমিরে জামাত যেতে পারেনি। আই রিপিট, তাকে এই অযোগ্যতা ওভারকাম করতে হবে, কারণ তার আশেপাশে কারা নির্বাচনী প্রচারণে অনেক উল্টোপাল্টা কথা বলেছেন, আমরা কিন্তু সেটা স্কিপ করেছি। এখন বলছি, সেটা পর্যালোচনা করেন, কারা আপনাকে লিখে দিয়েছিল। যেমন এই যে জামাতের নির্বাচনী ইশতেহারে অনেক দুর্বলতা ছিল, অনেক সমালোচনার জায়গা ছিল, এটা তো বিএনপির সাপ্লি খুঁজে বের করতে পারেনি, আমরা দেখেছি কিন্তু বলিনি, আমরা শুধু ভালো দিকগুলো প্রচার করেছি। যেমন জামাত জেলায় জেলায় বিশেষায়িত হাসপাতাল করবে, এটা ছিল তাদের অফিসিয়াল একটা অবস্থান, রিটেন অবস্থান। কিন্তু আমিরে জামাত জেলায় জেলায় মেডিকেল কলেজ করবেন, এই কথা বলেছেন। এই ধরনের অসংলগ্ন কথা কেন হয়েছিল? তো দর্শক, এই যে জ্ঞানী গুণী অমুক এক্সপার্ট, এই কথাগুলো আসলে একটা হাইপ, জামাতে এই বিশেষজ্ঞ আছে না, ওইরকম মেধাবী এক্সপার্ট লোকজন জামাতের নীতি নির্ধারকদের কাছে যেতে পারে না। নানান সিন্ডিকেট এখানে আছে, বিভিন্ন সিন্ডিকেট, এগুলো সব ভেঙে দিতে হবে, এগুলো সাইজ করতে হবে, সোজা করতে হবে। কারণ জনগণকে এবার যেভাবে হতাশ করেছে, জনগণ ভোট দিয়েছে, বিএনপির চাইতে জামাতের ভোট হাইপ সব বেশি ছিল, কিন্তু শেষ পর্যন্ত সুইং ভোটার এবং আওয়ামী ভোটার এবং ভোট কারচুপি, এগুলোতে বিএনপি অনেক এগিয়ে গেছে। এগুলো জামাতের অযোগ্যতা। প্রত্যেকটা ব্যর্থতার জবাব জামাতকে দিতে হবে, পর্যালোচনা করতে হবে এবং ব্যর্থ নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে, নইলে বিপদে পড়বেন। সাংগঠনিক ব্যবস্থা, অনেক জেলা আমির মনে করেন যে নির্বাচনে জিতে কি লাভ, এমনিতেই তো গাড়ি একটা আছে। এইসব ভণ্ডামি ছাড়েন, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, এদেরকে পদ থেকে সরিয়ে দেন, তরুণদেরকে আনেন, যাদের রাজনৈতিক চেতনা আছে তাদেরকে পদ দেন।